2.5 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 টাকায়। রাজধানীর বাজারে সিন্ডিকেটের আধিপত্য, লোকসান গুনছেন মৌসুমী ব্যবসায়ীরা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর চামড়া। 2 থেকে 2.5 লাখ টাকা দামের গরুর চামড়ার দাম বলা হচ্ছে 500 থেকে 600 টাকা। হতাশা প্রকাশ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে ব্যবসা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চামড়া নিয়ে যাচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা চামড়া বিক্রির অস্থায়ী কেন্দ্র, সেখানে ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে না। সাধারণত মাঝারি আকারের গরুর চামড়া 15 থেকে 22 বর্গফুট হয়ে থাকে। সে হিসেবে ঢাকার ভেতরে এর দাম দাঁড়ায় 900 থেকে 1500 টাকা, ঢাকার বাইরে 800 থেকে 1300 টাকা। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। আড়তদারের প্রতিনিধিরা বলছেন, নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়, কারণ লবণ এবং রাসায়নিকের দাম ঊর্ধ্বমুখী। বেশি দামে চামড়া কিনলে লোকসানের মুখে পড়তে হবে। এদিকে দাম নির্ধারণ করা হলেও তদারকি করছে না কোনো প্রতিষ্ঠান। চামড়া কোনো দামই বলে না। এই যে 500 টাকা কয়, 400 টাকা, আবার ইশারা মারে। একজন 800 টাকা আবার ইশারা দেয়। 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়া। এই দেশ হলে সিন্ডিকেটে ভরা। 2 লাখ টাকা গরু এখানে বলে 400 টাকা, 500 টাকা, 350 টাকা এভাবে বলে। নাহলে এখানে এভাবে দাম হইলে কিভাবে চলবো? চামড়া সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়, সেখানে আছেন সহকর্মী রিমন রহমান। রিমন, দুপুরে আমরা দেখেছি চামড়ার দরপতন নিয়ে বেশ হতাশ ব্যবসায়ীরা। চামড়ার দরপতনের কারণ কি বলছেন? রুহি, চামড়ার যে দরপতন বা মূল্য না পাওয়া, সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং এখন অবস্থার কোনো উন্নতি হয়নি। সরকারের যে নির্ধারিত দাম, সেই দামে চামড়া বিক্রি বেচাকেনা হচ্ছে না বলা যায়, এবং সেটি নিয়ে হতাশা আছে যারা আসছেন মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে। তারা যেটি বলছেন যে আসলে তারা যে দামে চামড়া কিনেছেন এখানে বিক্রি করতে এসে সেই দামটি পাচ্ছেন না। মূলত কারণ হিসেবে আমরা যেটি কথা বলেছি, আড়তদার রয়েছে এখানে বা ট্যানারি মালিকদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে একটি চামড়া এখান থেকে নেওয়ার পরে সেই চামড়া একটা প্রক্রিয়াকরণের যে দিকগুলো রয়েছে তার একটি ব্যয় রয়েছে। যেমন লবণ, একটি চামড়ায় কিন্তু লবণ প্রয়োজন হয় 2 থেকে 250 টাকা। পাশাপাশি যে রাসায়নিক মিশ্রণের দরকার হয় চামড়াটি সংরক্ষণের জন্য, তার জন্য একটি বড় অঙ্কের টাকা হয়। তারপর এখানে যারা শ্রমিকরা কাজ করে তার একটি মূল্য দিতে হয়, যার ফলে সব মিলিয়ে কিন্তু এই মূল্য বৃদ্ধিটা হয়, যার কারণে বেশি দামে চামড়া কিনলে সেই চামড়াটি পরে আর তারা বিক্রি করতে পারে না। পাশাপাশি বাংলাদেশের যে চামড়ার যে চাহিদা বা বাংলাদেশের চামড়া নিয়ে যে জুতা বা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের যে বিষয়টি, সেটি কিন্তু অনেকটা স্তিমিত। কারণ বিশ্ববাজারে যে আমাদের রপ্তানি বাজার, সেই রপ্তানিতে কিন্তু চামড়ার চাহিদা তেমন একটি নেই। কারণ হিসাবে বলা যায় যে বাংলাদেশের যে পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থা, সেটি কিন্তু নিশ্চিত করা যায়নি। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, চামড়া শিল্পনগরীতে যে অরাজকতা তৈরি হয়েছে, তার কারণে কিন্তু বিশ্ববাজার থেকে যারা কমপ্লায়েন্স নিশ্চিত করে বিভিন্নভাবে তারা কিন্তু এই বাংলাদেশ থেকে চামড়া নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে, যার ফলে কিন্তু গিয়ে এই যে কাঁচা চামড়া তার উপরে পড়ে। কারণ যদি বিশ্ববাজারে চাহিদা থাকতো তাহলে কিন্তু এই সকল কাঁচা চামড়ার একটি চাহিদা থাকতো, এবং তার মূল্য বৃদ্ধি করেও বা মূল্য বাড়িয়ে দিয়েও কিন্তু কেনার একটি প্রক্রিয়া তৈরি হতো, কিন্তু সে কারণেও একটি সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে মূল্যটা নির্ধারণ করে দেওয়া হলো, সেখানে কি আসলে আন্তর্জাতিক বাজার বা বাংলাদেশের যে অবস্থা, সে অবস্থাকে বিবেচনা করা হয়নি? এটি একটি বড় প্রশ্ন। তাহলে কেন তো বেশি দাম দিয়ে মূল্য নির্ধারণ করা হলো? তখন তো ব্যবসায়ীরা বা যারা এই খাতে সংশ্লিষ্ট তারা সকলেই ছিল। শুধু মূল্য বৃদ্ধি করে দিয়ে বাজারে একটি অবস্থান তৈরি করে দিয়ে সেই দামটি কার্যকর হবে না, সেটি একটি বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। রুহি, রিমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন যাচ্ছি আমিন বাজারের চামড়ার আড়তে, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন রশিদ। হুমায়ুন, এখানে কি চামড়া আসতে শুরু করেছে? বাজারেও চামড়া আসতে শুরু করেছে, কেবল এখনো পুরোপুরি জমজমাট হয়নি। তবে যারা কিনা চামড়া নিয়ে আসছেন তারা আসলে দাম শুনে বেশ হতাশ হচ্ছেন।
তারা যেটি জানেন যে সরকার নির্ধারিত যে চামড়ার দাম সেটি প্রতি বর্গফুট আসলে যেটি ঢাকার চামড়া সেটি 62 থেকে 67 টাকা এবং ঢাকার বাইরের চামড়াও কিন্তু একটি ভালো দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এখানে আসার পর তারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেকে চামড়া নিতেও চাচ্ছেন না, যারা নিতে চাচ্ছেন তারা 30 থেকে 32 টাকা বলছেন চামড়ার মালিকদের। সো সেই ক্ষেত্রে আসলে ট্যানারি মালিক যারা তারা কি বলছেন, তারা যেটি বলছেন যে এই 30 টাকা দিয়ে চামড়া কেনার পরও তারা আসলে এক ধরনের শঙ্কায় রয়েছেন যে তারা দিন শেষে লাভ করতে পারবেন কিনা। কারণ যেটি আমার আগে সহকর্মী রিমন বলছিলেন যে আসলে বাংলাদেশে লবণ ছাড়া বাদবাকি সবকিছু কিন্তু প্রসেসিংয়ের বাইরে থেকে আমদানি করতে হয়। সেই ক্ষেত্রে আগে যে কেমিক্যাল তারা যেটি বলছিলেন যে আগে যে কেমিক্যাল 30 টাকা দিয়ে কিনতে হতো, এখন সেই কেমিক্যাল বহির্বিশ্ব থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তার উপর বহির্বিশ্বে আমাদের যে বাজার, সে বাজারও কিন্তু খুবই সীমিত, সে বাজার একটি দেশ কেন্দ্রিক। অন্য দেশগুলো বিভিন্ন যে সমস্যাগুলো রয়ে গিয়েছে সিটিপি থেকে শুরু করে বর্জ্য শোধনাগার, সেই জন্য কিন্তু আমরা আন্তর্জাতিক বাজারটি বিস্তৃত করতে পারছি না, বড় করতে পারছি না। একটি দেশকেন্দ্রিক যখন কিনা বাজার হয়ে যায় তখন যে সমস্যাগুলো দেখা যায় যে তাদের হাতে আসলে চামড়ার দামটি চলে যায়। তারা তখন নির্ধারণ করে দেয় যে আসলে আমরা কত টাকা দিয়ে চামড়া কিনবো, কত টাকা দিয়ে কিনবো না, এবং সেই ক্ষেত্রেও আসলে তাদের হাতে জিম্মি হয়ে পড়ে ট্যানারি মালিকরা। তো ট্যানারি মালিকরাও আসলে একটি লসের সংখ্যায়, ক্ষতির সংখ্যায় তারা বেশি দাম দিয়ে চামড়া কিনছেন না, তারা সেভাবে চামড়া কিনছেন না। অন্যদিকে যারা কিনা চামড়া নিয়ে আসছেন তারা কিন্তু আসলে যেই দাম শুনে তারা এখানে এসেছেন সেই দামে তারাও চামড়া বিক্রি করতে পারছেন না, এবং তারা এক ধরনের শঙ্কায় রয়েছেন যে আদতে আসলে তারা চামড়া বিক্রি করতে পারবেন কিনা। এই ধরনের একটি পরিস্থিতি এখন পর্যন্ত আমিনবাজার আমরা দেখতে পাচ্ছি। রুহি, হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। দর্শক যাচ্ছে খুলনায়, সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আমরা তো ঢাকার চিত্রতে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা বেশ হতাশ চামড়ার দাম নিয়ে। খুলনার ক্রেতা বিক্রেতারা কি বলছেন? খুলনার ক্রেতা বিক্রেতাদের কথা যদি বলি, সরকার যে নির্ধারিত দামটি করেছেন ঢাকা শহরের বাইরে প্রতি বর্গফুট চামড়া বিক্রি করার কথা 57 থেকে 62 টাকায়, সেই হিসেবে একটি চামড়ার দাম কিন্তু হওয়ার কথা 1000 থেকে 1200 টাকা মূল্যের। কিন্তু এখানে চামড়ার যদি বলি গরুর চামড়া, সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 100, 150। সবচেয়ে যে চামড়াটি ভালো মানের এবং বড়, সেটি সর্বোচ্চ 200 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ভেড়া কিংবা ছাগল, সেটি যারা বিক্রি করতে আসছে এই চামড়াগুলো, তারা আসলে ফেলে রেখে চলে যাচ্ছে, সেটি মূল্য ছাড়াই সংগ্রহ করছে যারা এখানে ফড়িয়া রয়েছে বা ক্রেতা রয়েছে তারা। আমরা এ বিষয়ে কথা বলেছি ক্রেতাদের সঙ্গে, তারা ভীষণ হতাশ যে বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে যখন এখানে বিক্রি করতে তারা আসে, তারা আসলে সেই মূল্যটি পাচ্ছেন। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, কোরবানি পশুর এই চামড়া থেকে বিশেষ করে যে সব কিছু মাদ্রাসা, কিছু এতিমখানা, তারা কিন্তু একটা অর্থ জোগাড় করে থাকে। সকালবেলা তাদের লোকজন এসে পশুটি যখন জবাই করে যায়, পরে সেই চামড়াটি সংগ্রহ করে তারা এখানে বিক্রি করতে আসে কয়েকটি চামড়া একসাথে, যেটা দিয়ে একটা ব্যয় নির্বাহ হবে সেই এতিমখানা এবং মাদ্রাসা। কিন্তু সেটি আসলে হচ্ছে না, কারণ তারা যে টার্গেটটি করে সেই তুলনায় সেই মূল্যটি পাচ্ছে না। অপরদিকে বিক্রেতা যারা রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে সরকার শুধুমাত্র লোক দেখানোর জন্য একটা মূল্য নির্ধারণ করে, যেটি বাস্তবতার সাথে কোনো মিল থাকে না। এটি বাস্তবতার সঙ্গে মিল রেখে সরকারকে মূল্য নির্ধারণ করা উচিত। কারণ যারা ক্রেতা রয়েছে তারা ট্যানারির মালিকদের কাছে পাওনা না পাওয়া, ব্যাংক ঋণের সুবিধা না পাওয়া, লবণের দাম বৃদ্ধি, কেমিক্যালের দাম বৃদ্ধি, নানান কারণে কিন্তু তারা বেশি দামে এটি আগে লোকসানের কারণে তারা ক্রয় করতে পারছে না। তারপরেও যারা বিক্রেতা রয়েছে তারা বলেছে সরকার যেহেতু দাম নির্ধারণ করেছে, তাদেরই উচিত এটি মনিটরিং করা, সেই দামে এটি বিক্রি হচ্ছে কিনা নজরদারিতে না আনলে চামড়া শিল্প আস্তে আস্তে দিন দিন ধ্বংস হবে বলে তারা অভিমত করেছে। রুহি, প্রবীর, আপনাকে ধন্যবাদ। চামড়ার বর্জ্যে দূষিত হচ্ছে সাভার শিল্পনগরী। শিল্প এলাকায় কার্যক্রম শুরুর পর থেকেই উন্মুক্ত স্থানে ফেলা হয় কঠিন বর্জ্য। ধলেশ্বরী নদীর পাশে খোলা জায়গা বর্জ্য ফেলার জন্য নির্ধারিত। দূষণ এবং গন্ধে ভারী হয়ে উঠেছে এই এলাকার পরিবেশ। ঈদকে কেন্দ্র করে বর্জ্য বৃদ্ধি পাবে কয়েক গুণ। বর্জ্যকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরির কথা থাকলেও তা হয়নি। পরিবেশসম্মত শিল্পনগরী তৈরি করতে ব্যর্থ হয়েছে বিসিক। উদ্যোক্তারা বলছেন বর্জ্যকে সম্পদে রূপান্তরে সরকারের সহায়তা প্রয়োজন। এটি চামড়া শিল্পনগরীর মধ্যের দৃশ্য। দৃষ্টিসীমা জুড়েই ময়লার ডাম্পিং স্টেশন। প্রতিদিনই উন্মুক্ত স্থানে ফেলা হয় চামড়ার কঠিন বর্জ্য।
2017 সালে হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় চামড়া শিল্পনগরী। ঠিক তখন থেকেই বর্জ্য ফেলার জন্য এই জায়গা নির্ধারিত ছিল। শুরুতে ডাম্পিং ইয়ার্ড তৈরি করে বর্জ্যের বহুমুখী ব্যবহার করার সিদ্ধান্ত হয়, কিন্তু পরে নানা জটিলতায় তা হয়নি। সরকারে বলছে বেচিংয়ের লোকেরা জায়গা বাউন্ডারি করে দিছে, আমরা অন্য ফালাই ওই অন্য জায়গা কিন্তু কেন ফালানোর জায়গাও নাই আর ফালাইবার দেয় না। এটা সরকার থেকে বরাদ্দ করা, এই জায়গায় সবাই এই ট্যানারি জগতে যারা আছে সব ট্যানারির বজ্রা এই জায়গা ফালাবে। এই ঈদের টাইমে অনেক হইব, অনেক ময়লা, দিন গেলে 200-র উপরে গাড়ি হইব। কঠিন এসব বর্জ্যের কারণে আশপাশের এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। কেমিক্যাল মিশ্রিত এবং উচ্ছিষ্ট পচে যাওয়া চামড়ার দুর্গন্ধে এলাকার মানুষদের চলাফেরা করাই কঠিন। শুরুতে এই জায়গায় বর্জ্য ফেলার জন্য নির্ধারিত হলেও এখন ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে আরেকটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। আমরা আপনার ধরে লেজ থেকে যায় ওইসব চামড়া তো বাদ থাকে, ওইসব চামড়া যদি মালিকেরা আনে দেয়া যায় লবণ লাগায় কেমিক্যাল করে দেয়া যায়, ওই চামড়া তো অনেক কোম্পানির লস হয়। যার আড়তে যে ময়লাটা বের হয় ওটা মানে ওটা যেখানে গ্যাপ পায় ওইখানে ওরা ফালায় দেয়, এই জন্য ওইটা আর কি গন্ধটা হয়। যদি একটা জায়গা নির্ধারণ করা হয় তাহলে এই সমস্যাটা হইতো না। অপরিশোধিত বিষাক্ত বর্জ্যের এই স্তূপ এবং অনিয়ন্ত্রিত ডাম্পিং পরিবেশ স্থানীয় জলাশয়ের চরম ক্ষতি করছে। এক্ষেত্রে সরকারের করণীয় ঠিক করা উচিত। 30-40% কিন্তু সলিড ওয়েস্ট আপনার ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, বাকি যদি 60% আমরা ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমরা সেটারও একটা সমাধান হয়ে যাবে। আমরা যাতে যে সকল বর্জ্যগুলো আপনার ব্যবস্থাপনা হয়নি সেগুলোকে আমরা প্রজেক্টের মাধ্যমে আপনার টল অয়েল এবং আদার্স আমরা অন্যান্য বায়ো আপনার যে ফার্টিলাইজার সেগুলো আমরা তৈরি করতে পারি। দীর্ঘ সময়েও সক্রিয় হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি, ফলে রাসায়নিক মিশ্রিত পানি শোধন হচ্ছে না। ট্যানারির সঙ্গে পাইপ দিয়ে ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে দূষিত পানি। যদিও বাণিজ্যমন্ত্রী বলেছেন দ্রুত সময়ের মধ্যে এসব সংকটের সুরাহার উদ্যোগ নেবে সরকার। খোলা জায়গায় কঠিন বর্জ্য ফেলার কারণে এই শিল্পনগরীর আশেপাশে যারা বসবাস করেন তাদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ট্যানারির যত রাসায়নিক মিশ্রিত পানি রয়েছে সেই পানিগুলো গিয়ে পড়ছে এই ধলেশ্বরী নদীতে, যার পরিণতি এই নদীর পানিও হয়ে যাচ্ছে দূষিত। রিমন রহমান, যমুনা নিউজ, হেমায়েতপুর, সাভার। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7:30টার দিকে এমটি মেঘনা ট্রেডার জাহাজটির ইঞ্জিন রুমে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কোস্টগার্ড। আগুন নেভাতে কাজ করছে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্তা। দুপুর 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে জাহাজের 22 জন ক্রুকেই উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে 10,000 টন পাম অয়েল রয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জেরে বিশ্ববাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার সকালে তেলের মূল্য বৃদ্ধির হার ছিল 2%-এরও বেশি। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $96 উপর। মার্কিন বাজারেও তেলের দাম বেড়েছে প্রায় 2%, ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $90 উপর। একদিকে যুক্তরাষ্ট্র ইরান নতুন করে উত্তেজনা, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি। এর প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারে। বৃহস্পতিবার ব্যাপক দরপতন হয়েছে দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের স্টক মার্কেটে। অস্ট্রেলিয়াতেও বড় বড় কোম্পানির শেয়ারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ফেব্রুয়ারির শেষে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকেই টালমাটাল জ্বালানির বাজার, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থায় অস্থির বিশ্ববাজার। ইরানকে ঘিরে আঞ্চলিক সংঘাতের প্রভাব এবার মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে আঘাত হানছে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে। জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় কৃষকরা কমিয়ে দিচ্ছেন চাষাবাদ। চলতি মৌসুমে চাষাবাদের জন্য পর্যাপ্ত বীজ পাওয়া যাবে কিনা তা নিয়েও শঙ্কিত দেশটির কৃষকরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে জোয়ার বাজার মতো প্রধান খাদ্যশস্য আর তিল উৎপাদন। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন আরও গভীর হতে পারে দেশটির খাদ্য সংকট। 3 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। এর মধ্যেই নতুন সংকট হয়ে এসেছে বৈশ্বিক জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধি। এমন অবস্থায় ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক অস্থিরতা সরাসরি চাপ তৈরি করেছে সুদানের মতো আফ্রিকার বিভিন্ন দেশের কৃষিখাতে।
সুদানের কৃষকদের শঙ্কা, চলতি মৌসুমে জমিতে সংকট দেখা দেবে বীজের, ফলে কমবে উৎপাদনও। বিশেষ করে জোয়ার, বাজরার মতো সুদানের প্রধান খাদ্যশস্য এবং রপ্তানিমুখী তিল উৎপাদন বড় ধাক্কার মুখে পড়তে পারে। আমরা প্রতি 5 দিন পর পর ডিজেল চালিত পাম্পের মাধ্যমে সেচ দেই। এর জন্য একটি কন্টেনার ভাড়া নিতে হয়, যার দাম $250 বেশি। এতে আমাদের কোনো লাভই আর থাকে না। যাদের সামর্থ্য আছে তারা সৌর প্যানেল বসাচ্ছে, গভীর নলকূপ থেকে পানি তুলছে। তবে যাদের সামর্থ্য নেই তাদের জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছে। অনেক কৃষক মাঠে কাজ না করতে পেরে ঘরে বসে আছে। জাতিসংঘের তথ্য বলছে সুদানের অর্ধেকেরও বেশি সার সরবরাহ করা হয় উপসাগরীয় অঞ্চল থেকে। সারের দাম 1 বছরে বেড়েছে প্রায় 67%। আর চলমান যুদ্ধ দেশটিকে জ্বালানি আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল করে তুলেছে। ফলে সেচে ব্যবহৃত ডিজেলের দাম এখন দ্বিগুণেরও বেশি। খাদ্য নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে কৃষি উৎপাদন কমপক্ষে 40% পর্যন্ত কমে যেতে পারে। সারসহ সকল পেট্রোলিয়াম পণ্য হরমুজ প্রণালী দিয়ে আমদানি হয়, এর দাম অনেক বেড়ে গেছে। সুদানেও এসবের সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে সরকার এসব চ্যালেঞ্জ নিয়ে ভাবছে। আমরা সুদানের কৃষকদের উপর চাপ কমাতে কাজ করছি। এ অবস্থায় দেশটির প্রায় 2 কোটি মানুষ খাদ্য সংকটে পড়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার 40% বেশি। কিছু এলাকায় দেখা দিয়েছে দুর্ভিক্ষের ঝুঁকি। দেশটির পশ্চিমাঞ্চলের দারফুর ও কার্দোফানের সংঘাত আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। সব মিলিয়ে অনেক জমি চাষের জন্য প্রস্তুত করা যাচ্ছে না। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয় তাহলে বর্তমান খাদ্য সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।